কি ব্যাপার, কান্না করছো কেন? তুমি যে কখন মা হতে পারবে না, আমি বাবার একটা কখনো শুনতে পারবো না। আগে বলবো কেন? না, মানে আমি শিওর ছিলাম না। আমি ট্রিটমেন্ট করাচ্ছি। আমার বিশ্বাস আল্লাহ একদিন ঠিকই আমার ডাক শুনবে। এত বড় সত্য কথা তুমি আমার থেকে নাম লুকালো পারতে। আচ্ছা বলুন তো, জীবনে এমন একটা মুহূর্ত কি আসতে পারে যখন আপনি সব কিছু ঠিকঠাক করলেন, কাউকে বাঁচাতে গেলেন, ভালো কিছু করতে চাইলেন, কিন্তু পুরো পৃথিবী আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল? বন্ধু মুখ ফিরিয়ে নিল, আত্মীয় সরে গেল, আর সমাজ বলল প্রমাণ তো প্রমাণ। এই গল্পটা ঠিক এরকমই একজন মানুষের, যার নাম অনিক, যে কিডন্যাপ মামলার আসামি হয়ে একটা অন্ধকার কুঠুরিতে বসে শুধু একটাই প্রশ্নের উত্তর খুঁজছে: আমি কি সত্যিই অপরাধী? এই নাটকের প্রথম সেকেন্ড থেকেই আমার বুকের ভেতরে একটা ভার চাপা পড়ে গেল, কারণ লোহার দরজা আর পাথরের দেয়ালের মাঝে একটা নির্দোষ মানুষকে দেখতে পাওয়া মানুষ হিসেবে যতটা কষ্ট দেয়, ঠিক ততটাই চিন্তাও করিয়ে দেয়। আমাদের সমাজে সত্যির কি আসলেই কোনো দাম আছে যখন প্রমাণ অন্য গল্প বলে? অনিককে আমরা দেখছি একদম সাধারণ একজন মানুষ হিসেবে। ছোট্ট চাকরি, ছোট্ট সংসার, কিছু ছোট্ট স্বপ্ন। জীবনটা জটিল ছিল না, কিন্তু একটা মুহূর্তে, একটা সিদ্ধান্তে, কিংবা হয়তো একটা ভালো কাজ করতে গিয়েই সব উল্টে পাল্টে গেল। আর সেটাই এই নাটকের সবচেয়ে বড় ট্র্যাজেডি। যে মানুষ কখনো কাউকে আঘাত করেনি, আজ তার বিরুদ্ধে অপহরণের অভিযোগ। আর সে চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করছে ঠিক কোথায় ভুল হলো, কোন মুহূর্তে জীবনটা এদিক থেকে ওদিক চলে গেল। এই প্রশ্নগুলো শুধু অনিকের না, এই প্রশ্নগুলো আমাদের সমাজের প্রতিটা সেই মানুষের, যে একবার না একবার অন্যায়ভাবে সন্দেহের আঙুলের মুখে পড়েছে। এবার আসি নাটকের সবচেয়ে শক্তিশালী চরিত্রের কথায়, যে হলো বৃষ্টি, অনিকের স্ত্রী। তাদের বিয়েটা নতুন, সম্পর্কটা অল্প দিনের, কিন্তু ভালোবাসাটা এত গভীর যে যখন পুরো পৃথিবী পিঠ ঘুরিয়ে নিয়েছে, তখনও সে মুখোমুখি দাঁড়িয়ে আছে। আর এখানেই এই নাটকটা অন্য সব নাটক থেকে আলাদা হয়ে যায়, কারণ বৃষ্টি শুধু কাঁদেনি, শুধু অপেক্ষা করেনি, সে সিদ্ধান্ত নিয়েছে যে সত্যটা খুঁজে বের করবেই। জেলের গড়াদের দুই পাশে দুটো মানুষ, চোখে চোখ পড়ে কিন্তু কেউ কিছু বলতে পারে না। এই নীরবতাটা দেখানো হয়েছে এমনভাবে যে আমি নিজেও কিছুক্ষণ চুপ হয়ে গেছিলাম, কারণ ভালোবাসা কখনো কখনো কথাই নয়, চোখের পানিতে নয়, শুধু মুখোমুখি দাঁড়িয়ে থাকার মধ্যেই সবচেয়ে বড় হয়ে ওঠে। আর বৃষ্টি যখন বলল তুমি নির্দোষ, এটা আমি জানি, আর আমি তোমার জন্যই আছি, তখন এই কথাটা শুধু অনিকের বুকে নয়, আমার বুকেও বিঁধে গেল। কারণ এই পৃথিবীতে যখন সবাই সন্দেহ করে, তখন একজন মানুষ যদি যুক্তি ছাড়া, চোখ বন্ধ না করে মন থেকে বিশ্বাস করে, সেটা শুধু ভালোবাসা নয়, সেটা একটা মানুষকে বাঁচিয়ে রাখার সবচেয়ে বড় কারণ হয়ে যায়। এরপর আসে গল্পের মোড়। মেঘলা, অনিকের অতীত, একসময়ের পৃথিবী। এই নামটা যখন প্রথম উচ্চারিত হলো, তখন বুঝতে পারলাম এই গল্পে শুধু আইনি লড়াই নেই, এখানে আছে পুরনো ভালোবাসার ক্ষত, ভুল বোঝাবুঝির দাগ, আর অপূর্ণতার সেই ব্যথা, যা দুটো মানুষকে দুটো আলাদা পথে ছুড়ে দিয়েছে। বৃষ্টি জানে এই ঘটনার সাথে মেঘলার কোনো একটা সংযোগ আছে, ঠিক কিভাবে জড়িত সেটা স্পষ্ট নয়, কিন্তু সত্যিটা পেতে হলে মেঘলার কাছে যেতেই হবে। আর এখানেই বৃষ্টির চরিত্রটা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করল, কারণ যে মানুষটার কথা মনে হলে বুকটা অন্যরকম লাগে, যাকে সে কখনো চায়নি, তার দরজায় গিয়ে দাঁড়ানো এবং নিজের স্বামীর মুক্তির জন্য সেই মানুষটার সাহায্য চাওয়া, এটা কোনো সাধারণ সাহসিকতা নয়, এটা ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। ভোরের আলো ফোটার আগেই রাস্তায় হালকা কুয়াশার মধ্যে দিয়ে একা হাঁটতে থাকা বৃষ্টির দৃশ্যটা এই পুরো নাটকের সবচেয়ে শক্তিশালী মুহূর্তগুলোর একটা, কারণ তার চোখে ক্লান্তি আছে, কিন্তু পায়ে থামার কোনো ইচ্ছে নেই। এই বৈপরীত্যটাই একটা মানুষের সংকল্পকে সবচেয়ে সুন্দরভাবে তুলে ধরে।
মেঘলার বাড়ির সামনে এসে বৃষ্টি কিছুক্ষণ থামে, হাত তোলে, তারপর থেমে যায়। এই মুহূর্তটা এত মানবিকভাবে লেখা যে আমি নিজেও অনুভব করলাম সেই দ্বিধা, সেই ভার, সেই প্রশ্ন। কারণ এই দরজার পেছনে শুধু একজন মানুষ নেই, এখানে লুকিয়ে আছে অনেকের মুক্তি আর বৃষ্টির জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। দরজা খোলে মেঘলা, চোখে ক্লান্তি, মুখে নির্লিপ্ততা, যেন সে জানতই এই দিনটা একদিন আসবে। দুজন মানুষ মুখোমুখি, কিন্তু কেউ কথা বলে না, এবং এই নীরবতাটা হাজারটা কথার চেয়েও ভারী হয়ে ঝুলে থাকে। ঘরের ভেতরে বসে যখন বৃষ্টি বলল, আমি জানি তোমার অনেকের ওপর রাগ আছে, আর মেঘলা তিক্ত হাসি দিয়ে বলল, রাগ? তুমি ভাবো এটা শুধু রাগ? তখন বুঝলাম এই গল্পের রাগের আড়ালে আছে কয়েক বছরের জমে থাকা ব্যথা, হয়তো বিশ্বাসঘাতকতার দাগ, হয়তো এমন কিছু যা মেঘলা কাউকে বলতে পারেনি, শুধু বুকে চেপে রেখেছে। বৃষ্টি বাধা দেয় না, চুপ করে শোনে, কারণ সে বুঝতে পারে এগুলো শুধু অভিযোগ নয়, এগুলো একটা মানুষের জমে থাকা ব্যথার বিস্ফোরণ। আর এই মুহূর্তে দর্শক হিসেবে আমরাও বৃষ্টির মতো চুপ হয়ে যাই, কারণ কখনো কখনো শোনাটাই সবচেয়ে বড় কাজ। নাটকটা এখানে যে প্রশ্নটা রেখে যায় সেটা হলো, সত্যি কি সত্যিই জিতবে, নাকি আবারও সেই পুরনো প্রমাণের দেয়াল সত্যিকে চাপা দিয়ে রাখবে? আর এই প্রশ্নটাই আমাকে পরের পর্বের জন্য অপেক্ষায় রেখেছে, কারণ এই নাটক শুধু বিনোদন দিচ্ছে না, এটা আমাদের মনে করিয়ে দিচ্ছে যে জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধটা হয় বিশ্বাস আর অবিশ্বাসের মাঝখানে, সত্য আর প্রমাণের মাঝখানে। আর সেই যুদ্ধে টিকে থাকতে হলে একজন বৃষ্টির মতো মানুষ দরকার, যে হাজার চাপেও ভেঙে পড়ে না। আচ্ছা বলুন তো, জীবনে এমন একটা মুহূর্ত কি আসতে পারে যখন আপনি সব কিছু ঠিকঠাক করলেন, কাউকে বাঁচাতে গেলেন, ভালো কিছু করতে চাইলেন, কিন্তু পুরো পৃথিবী আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল? বন্ধু মুখ ফিরিয়ে নিল, আত্মীয় সরে গেল, আর সমাজ বলল, প্রমাণ তো প্রমাণ। এই গল্পটা ঠিক এরকমই একজন মানুষের, যার নাম অনিক, যে কিডন্যাপ মামলার আসামি হয়ে একটা অন্ধকার কুঠুরিতে বসে শুধু একটাই প্রশ্নের উত্তর খুঁজছে, আমি কি সত্যিই অপরাধী? এই নাটকের প্রথম সেকেন্ড থেকেই আমার বুকের ভেতরে একটা ভার চাপা পড়ে গেল, কারণ লোহার দরজা আর পাথরের দেয়ালের মাঝে একটা নির্দোষ মানুষকে দেখতে পাওয়া মানুষ হিসেবে যতটা কষ্ট দেয়, ঠিক ততটাই চিন্তাও করিয়ে দেয়। আমাদের সমাজে সত্যির কি আসলেই কোনো দাম আছে যখন প্রমাণ অন্য গল্প বলে? অনেককে আমরা দেখছি একদম সাধারণ একজন মানুষ হিসেবে, ছোট্ট চাকরি, ছোট্ট সংসার, কিছু ছোট্ট স্বপ্ন। জীবনটা জটিল ছিল না, কিন্তু একটা মুহূর্তে, একটা সিদ্ধান্তে, কিংবা হয়তো একটা ভালো কাজ করতে গিয়েই সব উল্টে পাল্টে গেল। আর সেটাই এই নাটকের সবচেয়ে বড় ট্র্যাজেডি, যে মানুষ কখনো কাউকে আঘাত করেনি, আজ তার বিরুদ্ধে অপহরণের অভিযোগ, আর সে চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করছে ঠিক কোথায় ভুল হলো, কোন মুহূর্তে জীবনটা এদিক থেকে ওদিক চলে গেল। এই প্রশ্নগুলো শুধু অনেকের না, এই প্রশ্নগুলো আমাদের সমাজের প্রতিটা সেই মানুষের, যে একবার না একবার অন্যায়ভাবে সন্দেহের আঙুলের মুখে পড়েছে। এবার আসি নাটকের সবচেয়ে শক্তিশালী চরিত্রের কথায়, যে হলো বৃষ্টি, অনেকের স্ত্রী। তাদের বিয়েটা নতুন, সম্পর্কটা অল্প দিনের, কিন্তু ভালোবাসাটা এত গভীর যে যখন পুরো পৃথিবী পিঠ ঘুরিয়ে নিয়েছে, তখনও সে মুখোমুখি দাঁড়িয়ে আছে। আর এখানেই এই নাটকটা অন্য সব নাটক থেকে আলাদা হয়ে যায়, কারণ বৃষ্টি শুধু কাঁদেনি, শুধু অপেক্ষা করেনি, সে সিদ্ধান্ত নিয়েছে যে সত্যটা খুঁজে বের করবেই। জেলের গড়াদের দুই পাশে দুটো মানুষ, চোখে চোখ পড়ে কিন্তু কেউ কিছু বলতে পারে না। এই নীরবতাটা দেখানো হয়েছে এমনভাবে যে আমি নিজেও কিছুক্ষণ চুপ হয়ে গেছিলাম, কারণ ভালোবাসা কখনো কখনো কথাই নয়, চোখের পানিতে নয়, শুধু মুখোমুখি দাঁড়িয়ে থাকার মধ্যেই সবচেয়ে বড় হয়ে ওঠে। আর বৃষ্টি যখন বলল, তুমি নির্দোষ, এটা আমি জানি, আর আমি তোমার জন্যই আছি, তখন এই কথাটা শুধু অনেকের বুকে নয়, আমার বুকেও বিঁধে গেল। কারণ এই পৃথিবীতে যখন সবাই সন্দেহ করে, তখন একজন মানুষ যদি যুক্তি ছাড়া, চোখ বন্ধ না করে, মন থেকে বিশ্বাস করে, সেটা শুধু ভালোবাসা নয়,
সেটা একটা মানুষকে বাঁচিয়ে রাখার সবচেয়ে বড় কারণ হয়ে যায়। এরপর আসে গল্পের মোড়। মেঘলা, অনিকের অতীত, একসময়ের পৃথিবী। এই নামটা যখন প্রথম উচ্চারিত হলো তখন বুঝতে পারলাম এই গল্পে শুধু আইনি লড়াই নেই, এখানে আছে পুরনো ভালোবাসার ক্ষত, ভুল বোঝাবুঝির দাগ আর অপূর্ণতার সেই ব্যথা যা দুটো মানুষকে দুটো আলাদা পথে ছুড়ে দিয়েছে। বৃষ্টি জানে এই ঘটনার সাথে মেঘলার কোনো একটা সংযোগ আছে। ঠিক কিভাবে জড়িত সেটা স্পষ্ট নয়, কিন্তু সত্যিটা পেতে হলে মেঘলার কাছে যেতেই হবে। আর এখানেই বৃষ্টির চরিত্রটা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করল, কারণ যে মানুষটার কথা মনে হলে বুকটা অন্যরকম লাগে, যাকে সে কখনো চায়নি, তার দরজায় গিয়ে দাঁড়ানো এবং নিজের স্বামীর মুক্তির জন্য সেই মানুষটার সাহায্য চাওয়া, এটা কোনো সাধারণ সাহসিকতা নয়, এটা ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। ভোরের আলো ফোটার আগেই রাস্তায় হালকা কুয়াশার মধ্যে দিয়ে একা হাঁটতে থাকা বৃষ্টির দৃশ্যটা এই পুরো নাটকের সবচেয়ে শক্তিশালী মুহূর্তগুলোর একটা। কারণ তার চোখে ক্লান্তি আছে, কিন্তু পায়ে থামার কোনো ইচ্ছে নেই। এই বৈপরীত্যটাই একটা মানুষের সংকল্পকে সবচেয়ে সুন্দরভাবে তুলে ধরে। মেঘলার বাড়ির সামনে এসে বৃষ্টি কিছুক্ষণ থামে, হাত তোলে, তারপর থেমে যায়। এই মুহূর্তটা এত মানবিকভাবে লেখা যে আমি নিজেও অনুভব করলাম সেই দ্বিধা, সেই ভার, সেই প্রশ্ন। কারণ এই দরজার পেছনে শুধু একজন মানুষ নেই, এখানে লুকিয়ে আছে অনিকের মুক্তি আর বৃষ্টির জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। দরজা খোলে মেঘলা, চোখে ক্লান্তি, মুখে নির্লিপ্ততা, যেন সে জানতই এই দিনটা একদিন আসবে। দুজন মানুষ মুখোমুখি, কিন্তু কেউ কথা বলে না, এবং এই নীরবতাটা হাজারটা কথার চেয়েও ভারী হয়ে ঝুলে থাকে। ঘরের ভেতরে বসে যখন বৃষ্টি বলল, আমি জানি তোমার অনেকের ওপর রাগ আছে, আর মেঘলা তিক্ত হাসি দিয়ে বলল, রাগ? তুমি ভাবো এটা শুধু রাগ? তখন বুঝলাম এই গল্পের রাগের আড়ালে আছে কয়েক বছরের জমে থাকা ব্যথা, হয়তো বিশ্বাসঘাতকতার দাগ, হয়তো এমন কিছু যা মেঘলা কাউকে বলতে পারেনি, শুধু বুকে চেপে রেখেছে। বৃষ্টি বাধা দেয় না, চুপ করে শোনে, কারণ সে বুঝতে পারে এগুলো শুধু অভিযোগ নয়, এগুলো একটা মানুষের জমে থাকা ব্যথার বিস্ফোরণ। আর এই মুহূর্তে দর্শক হিসেবে আমরাও বৃষ্টির মতো চুপ হয়ে যাই, কারণ কখনো কখনো শোনাটাই সবচেয়ে বড় কাজ। নাটকটা এখানে যে প্রশ্নটা রেখে যায় সেটা হলো, সত্যি কি সত্যিই জিতবে, নাকি আবারও সেই পুরনো প্রমাণের দেয়াল সত্যিকে চাপা দিয়ে রাখবে? আর এই প্রশ্নটাই আমাকে পরের পর্বের জন্য অপেক্ষায় রেখেছে। কারণ এই নাটক শুধু বিনোদন দিচ্ছে না, এটা আমাদের মনে করিয়ে দিচ্ছে যে জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধটা হয় বিশ্বাস আর অবিশ্বাসের মাঝখানে, সত্য আর প্রমাণের মাঝখানে। আর সেই যুদ্ধে টিকে থাকতে হলে একজন বৃষ্টির মতো মানুষ দরকার, যে হাজার চাপেও ভেঙে পড়ে না। আচ্ছা বলুন তো, জীবনে এমন একটা মুহূর্ত কি আসতে পারে যখন আপনি সব কিছু ঠিকঠাক করলেন, কাউকে বাঁচাতে গেলেন, ভালো কিছু করতে চাইলেন, কিন্তু পুরো পৃথিবী আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল? বন্ধু মুখ ফিরিয়ে নিল, আত্মীয় সরে গেল, আর সমাজ বলল, প্রমাণ তো প্রমাণ। এই গল্পটা ঠিক এরকমই একজন মানুষের, যার নাম অনিক, যে কিডন্যাপ মামলার আসামি হয়ে একটা অন্ধকার কুঠুরিতে বসে শুধু একটাই প্রশ্নের উত্তর খুঁজছে, আমি কি সত্যিই অপরাধী? এই নাটকের প্রথম সেকেন্ড থেকেই আমার বুকের ভেতরে একটা ভার চাপা পড়ে গেল, কারণ লোহার দরজা আর পাথরের দেয়ালের মাঝে একটা নির্দোষ মানুষকে দেখতে পাওয়া মানুষ হিসেবে যতটা কষ্ট দেয়, ঠিক ততটাই চিন্তাও করিয়ে দেয়। আমাদের সমাজে সত্যির কি আসলেই কোনো দাম আছে যখন প্রমাণ অন্য গল্প বলে? অনিককে আমরা দেখছি একদম সাধারণ একজন মানুষ হিসেবে, ছোট্ট চাকরি, ছোট্ট সংসার, কিছু ছোট্ট স্বপ্ন। জীবনটা জটিল ছিল না, কিন্তু একটা মুহূর্তে, একটা সিদ্ধান্তে, কিংবা হয়তো একটা ভালো কাজ করতে গিয়েই সব উল্টে পাল্টে গেল। আর সেটাই এই নাটকের সবচেয়ে বড় ট্র্যাজেডি, যে মানুষ কখনো কাউকে আঘাত করেনি, আজ তার বিরুদ্ধে অপহরণের অভিযোগ। আর সে চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করছে ঠিক কোথায় ভুল হলো, কোন মুহূর্তে জীবনটা এদিক থেকে ওদিক চলে গেল। এই প্রশ্নগুলো শুধু অনিকের না, এই প্রশ্নগুলো আমাদের সমাজের প্রতিটা সেই মানুষের
যে একবার না একবার অন্যায়ভাবে সন্দেহের আঙুলের মুখে পড়েছে। এবার আসি নাটকের সবচেয়ে শক্তিশালী চরিত্রের কথায়, যে হলো বৃষ্টি, অনেকের স্ত্রী। তাদের বিয়েটা নতুন, সম্পর্কটা অল্প দিনের, কিন্তু ভালোবাসাটা এত গভীর যে যখন পুরো পৃথিবী পিঠ ঘুরিয়ে নিয়েছে তখনও সে মুখোমুখি দাঁড়িয়ে আছে। আর এখানেই এই নাটকটা অন্য সব নাটক থেকে আলাদা হয়ে যায়, কারণ বৃষ্টি শুধু কাঁদেনি, শুধু অপেক্ষা করেনি, সে সিদ্ধান্ত নিয়েছে যে সত্যটা খুঁজে বের করবেই। জেলের গড়াদের দুই পাশে দুটো মানুষ, চোখে চোখ পড়ে কিন্তু কেউ কিছু বলতে পারে না। এই নীরবতাটা দেখানো হয়েছে এমনভাবে যে আমি নিজেও কিছুক্ষণ চুপ হয়ে গেছিলাম, কারণ ভালোবাসা কখনো কখনো কথাই নয়, চোখের পানিতে নয়, শুধু মুখোমুখি দাঁড়িয়ে থাকার মধ্যেই সবচেয়ে বড় হয়ে ওঠে। আর বৃষ্টি যখন বলল, তুমি নির্দোষ, এটা আমি জানি, আর আমি তোমার জন্যই আছি, তখন এই কথাটা শুধু অনিকের বুকে নয়, আমার বুকেও বিঁধে গেল। কারণ এই পৃথিবীতে যখন সবাই সন্দেহ করে, তখন একজন মানুষ যদি যুক্তি ছাড়া, চোখ বন্ধ না করে মন থেকে বিশ্বাস করে, সেটা শুধু ভালোবাসা নয়, সেটা একটা মানুষকে বাঁচিয়ে রাখার সবচেয়ে বড় কারণ হয়ে যায়। এরপর আসে গল্পের মোড়। মেঘলা, অনেকের অতীত, একসময়ের পৃথিবী। এই নামটা যখন প্রথম উচ্চারিত হলো তখন বুঝতে পারলাম এই গল্পে শুধু আইনি লড়াই নেই, এখানে আছে পুরনো ভালোবাসার ক্ষত, ভুল বোঝাবুঝির দাগ, আর অপূর্ণতার সেই ব্যথা যা দুটো মানুষকে দুটো আলাদা পথে ছুড়ে দিয়েছে। বৃষ্টি জানে এই ঘটনার সাথে মেঘলার কোনো একটা সংযোগ আছে, ঠিক কিভাবে জড়িত সেটা স্পষ্ট নয়, কিন্তু সত্যিটা পেতে হলে মেঘলার কাছে যেতেই হবে। আর এখানেই বৃষ্টির চরিত্রটা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করল, কারণ যে মানুষটার কথা মনে হলে বুকটা অন্যরকম লাগে, যাকে সে কখনো চায়নি, তার দরজায় গিয়ে দাঁড়ানো এবং নিজের স্বামীর মুক্তির জন্য সেই মানুষটার সাহায্য চাওয়া, এটা কোনো সাধারণ সাহসিকতা নয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো অনেক দিন পরে মামা ভাগ্নি একসাথে লাইভে চলে আসলাম। তো আমরা আগে আসসালামু আলাইকুম। প্রতিনিয়তই মামা ভাগ্নি একসাথে লাইভ করতাম, তো অনেকদিন মামা ভাগ্নি একসাথে লাইভ করা হয় না, তো চলে আসলাম আমরা দুজনে আজকে একসাথে। আপনাদের সাথে কথা হবে, আড্ডা হবে, আড্ডা দেওয়ার জন্য আসলাম। অনেকদিন যাবত আড্ডা দেওয়া হয় না, আসলে আপনাদের সাথে আড্ডা না দিলে আসলে ভালো লাগে। আমরা অনেকদিন লাইভে আসি না, এই জন্য মামা বেগনা অনেকদিন পরে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য, সুখ দুঃখের কথা আড্ডা দেওয়ার জন্য। আপনারা কে কোথায় আছেন চলে আসেন মিম ডিজিটাল স্টুডিও। এই নেতা, কি খবর ভাই? খুরশেদ ভাই, আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য খুরশেদ ভাইকে ধন্যবাদ, সালাম, অভিনন্দন, লাল গোলাপের শুভেচ্ছা। বাউল আব্দুল হালিম, আসসালামু আলাইকুম। বাউল আব্দুল হালিম, তারপর কি অবস্থা? তারপর কোথায়, কেমনি কি না কইলেও মোটামুটি আমাদের সজীব ভাই আমাদের সাথে যুক্ত হয়েছে। ভালো আছি ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই কারণেই নাম জানি কি ছিল, খুরশেদ ভাই। ওকে, ঠিক আছে। আমাদের সাথে আমাদের এক মামা যুক্ত আছেন, খোরশেদ মামা, মিম ডিজিটাল স্টুডিও। যাই হোক, অনেকদিন পরে আমরা আসলাম। তো মামা, আমরা যে অনেকদিন লাইভে আসি নাই, এই জন্য আমাদের আসলে কি আমাদের ভালো লাগছে তখন? না না না, তো আমরা কিন্তু একসাথে হইতে পারি নাই, মনে মনে ভাবছিলাম যে কখন একসাথে লাইভে ঢুকবো। দেখি আইজল আলী ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। তো ধন্যবাদ ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।
আসলে আপনারাই আমাদের হলো মানে আপনাদের ভালোবাসায় আমরা কিন্তু এই লাইভগুলো করি, কন্টেন্টগুলো করি। আপনারা আমাদের ভালোবাসেন, আমাদের সাপোর্ট করেন, যার জন্য কিন্তু আমরা দুজনেই মামা ভাগ্নে এবং আমাদের আরও যারা টিম মেম্বার আছে সবাই অক্লান্ত পরিশ্রম করি আপনাদের বিনোদন দেওয়ার জন্য। কতটুকু দিতে পারি সেটা জানি না, কিন্তু চেষ্টা করি। বাউল আব্দুল হালিম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। হালিম ভাই সালাম। ভালো আছেন? হ্যাঁ হালিম ভাই, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? এবং হালিম ভাই, আপনি কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত আছেন একটু কমেন্টস করে জানাবেন। আমাদের মামা ভাগ্নের লাইভে কোন জায়গা থেকে যুক্ত আছেন কমেন্টস করে জানাবেন। কোথা থেকে দেখছেন, ক্লিয়ার কিনা? আর বিশেষ করে আমাদের সাউন্ডগুলো যে স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা সেটাও জানাবেন। তো আমরা আমাদের যে কথা বলছি, আমাদের কথাগুলো আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। তো আমাদের লাইভে অনেক অডিয়েন্স থাকে, কিন্তু আমরা দীর্ঘদিন লাইভ করি না। এর জন্য আমাদেরকে যে NFL এটা কি এরা? সবুজ ভাই, সবুজ ভাই কি খবর? চ্যানেল মেলাল কিনা ইনকাম করতেছেন? এই আমি আপনি সবুজ ভাই কি ভাই কম না মামা কম কোনটা কম? ওই হইলো একটা হইলি আর এটা সাউন্ড দিলে পরে যাব। না না সাউন্ড যাইতেছে। এই বিশেষ করে যে সবুজ ভাই, আপনারা ভাই বলুন না মামা বলুন, কোনটা বলুন একটু জানাবেন কমেন্টস করে। লেখেন, কিছু লেখেন। আপনারা কি আমি ভাই বলবো না মামা বলবো, কোনটা বলবো? দাদা 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 না দাদা আহেন ওই দাদা। যাই হোক, দাদা বাথি আমি যুক্ত হয়েছি ফরিদপুর। সাউন্ড একদম আমাদের আব্দুল হালিম ভাই ফরিদপুর থেকে যুক্ত হয়েছেন। সাউন্ড একদম ধন্যবাদ ভাই, ধন্যবাদ। সুদূর ফরিদপুর থেকে আমাদের সাথে যুক্ত আছেন আব্দুল হালিম ভাই। ভাই আপনি সম্ভবত গান করেন, আপনার গান একদিন শুনবো। আপনি কবে শোনাবেন বলেন, আপনাকে কলে আনবো, আপনার গান একদিন আমরা শুনবো। সবুজ ভাই লেখেন লেখেন, আমরা গরিব মানুষ ভাই, লেখেন লেখেন। এই সবুজ ভাই মামা কোনটা? আপনার মামা বলবো না ভাই বলবো, একটু কমেন্টস করে জানাবেন। আসি দাদা থাকলে তো এবো না, আপনার ভাই বলবো না দাদা বলবো, কোনটা বলবো মামা বলবো, একটু লেখা জানান। ও দাদা নাম বলেন না, দাদা ওই পরিচয় দেন। এটা কি? ও আচ্ছা আচ্ছা, আমরা লাইভ করছি গাজীপুর থেকে। ভাই বলার জন্য। ও ভাই আচ্ছা, ওকে ধন্যবাদ সবুজ ভাই। আমরা লাইভ করছি হচ্ছে গাজীপুর থেকে, গাজীপুর জেলা। আমার নাম হচ্ছে মনির হুসাইন, আর আমার মামা দাদা কার্তিক। তো আমরা দুজনেই একসাথে লাইভ করি, এবং আমরা আমাদের যে টিম মেম্বার বাকিরা আছে তারা আজকে নেই। আমরা দুজনেই সবসময় লাইভ করি, আমি আর আমার মামা। ফিনিশ 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 বাদাই বাটি। আজকে কিন্তু সবুজ ভাইয়ের নিয়ে আমরা কথা বলছি, আজকে বলছি না কালকে। কালকে বাদাই বাটি। সবুজ ভাই কালকে আপনার নিয়ে আমরা কথা বলছি, আজকে না কালকে না। আমরা সেই কাজ করলাম, কলার কাজ করলাম কবে? কালকে আপনাকে নিয়ে কথা বলছি, ঠিক আছে? লোকটা কই হারিয়ে গেল, লোকটা কই হারিয়ে গেল। ভাই নাম বলেছি, পরিচয় দিয়েছি। আপনি কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত আছেন একটু কমেন্টস করে জানাবেন। সজীব আহমেদ, সজীব ওয়াচিং আছেন। সজীব ভাই আপনি রশিদ, আমাদের পুরনো অডিয়েন্স। সজীব ভাই আমাদের সাথে আপনি আগেও ছিলেন, এখনো আছেন, কিন্তু আপনি কোন জায়গা থেকে আমাদের সাথে লাইভে থাকেন, যুক্ত থাকেন কিন্তু বলেন না। আজকে একটু কমেন্টস করে বলবেন কোন জায়গা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন। আমাদের সাথে যারা যুক্ত আছেন তারা একটু কমেন্টস করে যাবেন। রুবেল ভাই বাটি বাদাই আব্দুল হালিম দাদা ভাই, ইনশাল্লাহ অবশ্যই যে কোনো একদিন গান শোনাবো রুবেল ইনশাল্লাহ। আমাদের হালিম ভাই একদিন গান শোনাবে অবশ্যই অবশ্যই। তো ভাই কবে শোনাবেন একটু বলেন, আমরা সেদিন আপনাকে আমরা গ্রুপে নেব। ঠিক আছে, খাওয়া দাওয়া কি হয়েছে না এখনো? আসি ভাই খাওয়া দাওয়া এখনো হয় নাই, কারণ হচ্ছে
আজকে সকাল 9টার সময় বাসা থেকে বের হয়েছি তেলের সিরিয়াল দেওয়ার জন্য। তো সারাদিন শেষ, তেল কোথাও পাই নাই। যেখানেই সিরিয়ালে দাঁড়াই, যেই তেলের পাম্পের কাছে যাই তখনই তেল শেষ। তো দুঃখ ভরা মন নিয়ে যখন বাসার দিকে চলে আসতেছি, তখনই এক পাম্পে তেল দেখতেছি দিতেছে। সেখানে যাইয়া তেল পাইছি। 500 টাকা তেল পাওয়ার পরে ভালো লাগতেছে, তার জন্য লাইভে ঢুকলাম। এখনো খাওয়া দাওয়া হয় নাই, বাসায় যাব, গোসল করব, ফ্রেশ হব, তারপর খাওয়া দাওয়া করবো। ওই খোরশেদ ভাই, ব্যাপার হলো কি, উপরে একটা লাইট, তো ওই একটা লাইট, এই কারণে আর কি, মানে ওই যে লাইটিং দেয়। ওই কি লাইট করে জ্বালাই দেবেন? আচ্ছা, লাইট করে জ্বালা দেবেন, করে জ্বালা দেবেন। জ্বালানো ওইটা এক সাইডে করে দেবো। তো আমাদের লাইটটা এমন জায়গায় যার জন্য লাইট কম। তো হালিম ভাইয়ের গান আমরা একদিন শুনবো। হালিম ভাই, আপনি আমাদের সাথে যুক্ত হয়ে যান, ঠিক আছে ভাই? আমাদের পেজটা একটু ফলো করে রাখেন। ইনশাল্লাহ একদিন না, আপনি যখন বলবেন, আজকে যদি গান শোনাতে যান, আজকে আপনাকে লাইভে কলে নিব। আপনি কি এখন শোনাবেন? এখন শোনালে এখনই আপনাকে কলে নিব। দেখছি টাঙ্গাইল মির্জাপুর থেকে অবশ্যই সবুজ ভাই, আমার প্রিয় লোক সবুজ ভাইয়ের একটা পেজ আছে, নেল গেমিং। আপনারা ওনার পেজ থেকে একটু ঘুরে আসবেন, একটু পরিবারের ভালোবাসা দিয়ে আসবেন। রুবেল ভাই ওয়াশিং এ আছেন, তেল তো আপনি পাইছেন, আমি তো তাও পাই নাই। তুমগো বাড়ির সাথে পাম, রুবেল ভাই তুমগো বাড়ির সাথে পাম। তুমি এই কথা বলে চলবো না। আমাকে ফোন দিবেন, ঢাকা বিমানে 1 ঘন্টা ভিতরে সবাই জানাবেন। গাইবাইল মাদ্রাসার ভাই, ভাইটা কোন ডিস্ট্রিক্ট ভাই? ডিস্ট্রিক্টটা একটু বলেন ভাই, ক্লিয়ার বুঝতেছি না। গাউবাইল আমাকে ফোন দিবেন, ঢাকা বিমানের 1 ঘন্টা ভিতরে সবাই জানাবেন। ভাই চিনতে পারতাছি না ভাই। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। মাদ্রাসা রোড আসেন, খাওয়া দাওয়া আছে। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। কিন্তু আপনার কোন জায়গায়, কোন ডিস্ট্রিক্ট, মানে সেটা বলেন একটু। আমার প্রিয় রুবেল ভাই, রুবেল দিন দয়াল সৃষ্টি, ওনার পেজ থেকে আপনারা একটু ঘুরে আসবেন, ভালোবাসা দিয়ে আসবেন ওনার পরিবারে। রুবেল ভাই, রুবেল ওই পেজ আইছে না? যাক, রুবেল ভাই কেমন আছেন? তেলিসালা রুবেল একটু ফর্সা করে। আমি মনে হয় চিন্তাছি, নামে চিন্তাছি। রুবেল ভাই মনে নামে চিনছি আমি। রুবেল ভাই লাগার আগে কথা হইতো আমার। হ্যাঁ, কথা হইতো, রুবেল চিনছি আমি। রুবেল ভাই আপনি চিনছি, আপনি আমারে চিনছেন নাকি? সামিহা ইয়াসমিন, অনেক সুন্দর নাম। হালিম ভাই, আপনি যদি গান শোনাতে চান, সেক্ষেত্রে আপনি লাইভে আমাদের সাথে কলে আসেন। নাই দাদা, নাই দাদা, কি নাই দাদা, তেল নাই, তেল। আঞ্জুমানে টাঙ্কি ফুল করে দিতেছে, আঞ্জুমানে টাঙ্কি ফুল করতেছে। রুবেল ভাই চলে যান তাড়াতাড়ি। আজকে রাত 11টায় তেল দিবে আঞ্জুমানে, খবর পাইছি। রুবেল ভাই আপনি তো সিরিয়াল ধরতে হবে না, চলে যান। খালি পিছন দেখালে ঢুকাই দিবা, পিছন দেখালে ঢুকে দিবেন। যাই হোক, আমাদের হালিম ভাই, বাউল হালিম ভাই, আপনি আমাদের কলে আসেন, কলে এসে আপনার গান শুনবো 2টা। তো আমাদের আসলে দীর্ঘদিন আমরা লাইভে আসি না, যার জন্য আমাদের অডিয়েন্স এখন আর ভাবতেছে আমরা লাইভ করি না, এর জন্য অডিয়েন্স আসতেছে না। চাচা খান, হ্যাঁ ভালো আছি, আপনারা সবাই ভালো? তোমার মনে হয় চিনছে, চিনবা তো? সকিপুর ওই যে মিয়া ছিল না, শোয়েব ভাই সাংবাদিক, ওনার ভাগনা, মোজাক স্কুলে পড়ছে। হ্যাঁ চিনছি, আমি আমার সাথে তাকে কথা হইতে হলে।